নমস্কার বন্ধুরা। আমার শরীরটা খারাপ থাকার জন্য কয়েকদিন ভিডিও করতে পারিনি। তার জন্য ১ম এই ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আবার আমি ফিরে এসেছি। আশা করি এবার থেকে ভিডিও আবার করতে পারবো। তো আজকের ম্যাচটা নিয়ে আলোচনা করব। তার আগে গতকাল যেটা হলো একবার এক ঝলকে বলে দিই। গতকাল একটা থ্রিলার ম্যাচ দেখলাম আমরা প্রথমেই। সেটা হচ্ছে কেকেআর ১ রানে জিতলো। অসাধারণ খেলা হয়েছে। যারা ধরেই নিয়েছিল যে কেকেআর অনেক সহজে জিতবে, তারাও কিন্তু হোঁচট খেয়ে গেছে এবং লাস্ট বলে যে কেউ জিততে পারতো। যাই হোক, ঠিক আছে, কেকেআর জিতেছে। এবার আমরা পয়েন্ট টেবিলের দিকে তাকাই। পয়েন্ট টেবিলের দিকে তাকিয়ে প্রথমেই বলে দিই, কেকেআর কিন্তু আর উঠতে পারছে না টপ ফোরে। কারণ কেকেআর এই মুহূর্তে দেখুন, 11 ম্যাচে 11 পয়েন্ট। তাহলে কেকেআর ম্যাক্সিমাম কত পেতে পারে? 3টে ম্যাচ যদি জেতে, ধরে নিলাম 3টে ম্যাচ যদি জেতে, তাহলে আরও 6 পয়েন্ট পাবে। তাহলে ম্যাক্সিমাম হবে 17 পয়েন্ট। আরসিবি একটা ম্যাচ জিতলে 18, পিবিকেএস দুটো ম্যাচ জিতলে 19, মুম্বাই দুটো ম্যাচ জিতলে 18, জিটি দুটো ম্যাচ জিতলে, 4টে ম্যাচ বাকি আছে, দুটো ম্যাচ জিতলে 18। তার মানে 4টে টিম অলরেডি কেকেআর এর ওপরে চলে গেল। ডিসির 4টে ম্যাচ বাকি আছে, 3টে ম্যাচ জিতলে 18। সুতরাং কেকেআর আর ওপরে উঠতে পারছে না। একটা পয়েন্ট গতকাল পেয়েছে, একটা পয়েন্ট না, 2টো পয়েন্ট পেয়েছে। আর একদিন বৃষ্টির জন্য কেকেআর একটা পয়েন্ট বাঁচিয়েছিল, নইলে কেকেআর এর পয়েন্ট 10 হতে হতো আর পিবিকেএস এর পয়েন্ট হতো 16। তো কেকেআর একটা পয়েন্টের লাভবান আছে বলতে পারি। কিন্তু তা সত্ত্বেও কেকেআর যে উঠবে না সেটা আমি কনফার্ম করে দিলাম। শুধু কেকেআর নয়, এলএসজিও আর উঠবে না। কারণ এলএসজি ম্যাক্সিমাম পয়েন্ট পেতে পারে 16। তা আমি ওপরে দেখিয়ে দিয়েছি যে অলরেডি 5টা টিমের পয়েন্ট 18 বা তার বেশি হওয়ার সম্ভাবনা আছে। 18 বা তার বেশি হওয়ার সম্ভাবনা আছে ওপরের 5টা টিমের। এইবার খেলা আছে আজকে ডিসি ভার্সেস এসআরএইচ। তার মানে তলার 5জন বাদ, কেকেআর, এলএসজি, আরআর, এসআরএইচ, সিএসকে, এরা যা খুশি করে নিতে পারে, যত রকমভাবে ম্যাচ জিতে নিতে পারে, কিন্তু আর তারা এবছরের এলিমিনেশন বা টপ ফোরে থাকতে পারছে না। এখন এই 5জনের মধ্যে 4জন উঠবে, এটা কনফার্ম। এবার ডিসি উঠবে কিনা সেটাই দেখার। এখন ডিসি উঠতে পারে এখান থেকে, তাহলে পিবিকেএস এইখান থেকেও আউট হয়ে যেতে পারে, কারণ পিবিকেএস একটা পয়েন্ট তারা বৃষ্টির জন্য খুইয়ে বসে আছে। সুতরাং পিবিকেএস যদি একটু এদিক ওদিক করে, ধরুন পিবিকেএস একটা ম্যাচ জিতলো, তাহলে 17 এসে আটকে যাবে আর অনেক টিম 18 ক্রস করে যাবে, সেখানে পিবিকেএস আউট হয়ে যেতে পারে। তো অনেক এখন হিসাব নিকাশ আছে ওপরের 5টা টিম নিয়ে কিন্তু। আর আজকে যদি ডিসি হারে, তারপরে ডিসির হাতে 3টে ম্যাচ পড়ে থাকবে। 3টে ম্যাচে কিন্তু ডিসি তখন ম্যাক্সিমাম 18ই যেতে পারে, তখন ডিসির চান্সটা কমে যাবে। তো আজকে সেটাই দেখার যে ডিসি ভার্সেস এসআরএইচে কি কি হতে পারে। খেলা হবে হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে আমরা প্রথমেই দেখেছিলাম যে হায়দ্রাবাদের ওই মারাত্মক টিম যারা 287 রান করেছিল, আইপিএল এর সেকেন্ড ম্যাচ 2025-এর সেকেন্ড ম্যাচে 287 রান করে ফেলেছিল। সেখান থেকে কিন্তু তারা যেভাবে শুরু করেছিল তার ধারে কাছে থাকতে পারেনি। প্রথম ম্যাচ তারা অনায়াসে জিতেছিল, তারপর আর বাকি 9টা ম্যাচে মাত্র 2বার জিততে পেরেছে। তাহলে ভাবুন কোথা থেকে। এবং রান রেট তখন যা ছিল, সেখান থেকে -1.192 হয়ে গেছে। তো আজকে দেখা যাক যে তারা তাদের সব সিদ্ধ ভঙ্গিতে ব্যাট করতে পারে না ডিসি, ডিসির যে ইয়াং ব্রিগেড এবং কেএল রাহুল আর অক্ষর প্যাটেলের এক্সপিরিয়েন্স অ্যালং উইথ মিচেল স্টার্কের এক্সপিরিয়েন্স, এরা হচ্ছেন যথেষ্ট অভিজ্ঞ প্লেয়ার। কুলদীপ যাদবও অভিজ্ঞ প্লেয়ার আছেন। এছাড়া ফ্যাফ ডুপ্লেসি এদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ এবং বয়স্ক প্লেয়ার। তিনি দুর্দান্ত খেলছেন। করুণ নায়ারের দুর্দান্ত ফর্ম, যদিও আইপিএলে সেভাবে তিনি ফুটে উঠতে পারেননি একটা ইনিংস ছাড়া, তবু তিনি যতক্ষণ ব্যাট করেছেন তাকিয়ে থাকবার মতো ব্যাট করেছেন। অভিষেক পোরেল 2-3টে ভালো ইনিংস খেলে ফেলেছেন অলরেডি। ভিভরাজ নিগম হাতে প্রচন্ড মার আছে এবং দারুণ বল করছেন, ঠিক জায়গায় এসে উইকেটটা তুলে নিতে পারছেন।
ট্রিস্টান স্টাবস প্রায় 3-4টে ইম্প্যাক্ট ইনিংস খেলেছেন ভালো। দুষ্যন্ত চামিরা হয়তো বলে তেমন কিছু করতে পারেনি, কিন্তু তিনি একটা অসাধারণ ক্যাচ লুপেছেন এবং তার জন্য তারা ম্যাচও জিতেছে, সেইটাও কিন্তু অস্বীকার্য নয়। আর আশুতোষ শর্মা এখনো পর্যন্ত একটা ম্যাচ অসাধারণ খেলেছে, আর দুটো ম্যাচ ছোট ছোট ইনিংস খেলেছে, কিন্তু সেই ইনিংসেরও ইম্প্যাক্ট আছে। টি নটরাজন আমরা এবছরে এখনো দেখতে পাইনি, হয়তো আজকে দেখতে পাবো। আর সামির ফিটনেস পারফরমেন্স আর আন্ডার স্ক্যানার, বাট সিমারজিৎ সিং ইজ অনলি আদার ইন্ডিয়ান ফাস্ট বোলার ইন দেয়ার স্কোয়াড। ঠিক আছে, এটা হচ্ছে হায়দ্রাবাদের গল্প। তো হায়দ্রাবাদটা পরে আসছি। দিল্লির টিম অনেক বেশি স্কোয়ার আপ মানে সব দিকে দিল্লি খুব ভালো পারফর্ম করছে, এবং অভিষেক পোরেল উইকেট কিপার থাকা সত্ত্বেও কে এল রাহুল উইকেট কিপিং করছেন। তার মানে ভাবুন, কে এল রাহুল যে কোনো দিন ফিল্ডিং করতে পারেন অভিষেক পোরেলকে উইকেট কিপিং এর দায়িত্ব দিয়ে, তাহলে কে এল রাহুল ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন। তা যাই হোক, সেটা টিম এন্ড ম্যানেজমেন্টের ব্যাপার। কে এল রাহুল অসাধারণ খেলছেন। কে এল রাহুল এবছরে শুধু তার ব্যাটিংটা যাতে ভালো করে খোলে সেই জন্য তিনি ক্যাপ্টেন্সির দায়িত্ব নেননি, অক্ষর প্যাটেলকে ক্যাপ্টেন করে দিয়েছেন স্বেচ্ছায়, সেটা অনেক বড় ব্যাপার। এই গেল দিল্লির কথা। এবার সানরাইজার্সের টিম নিয়ে বলার কিছু নেই, তারা প্রত্যেকেই প্রচণ্ড মারতে পারেন এবং অনেকে মেরে দেখিয়েও দিয়েছেন যে তারা কি করতে পারেন। তবে যেটা খুব বড়ভাবে চোখে লাগার বিষয় সেটা হচ্ছে হেনরিক ক্লাসেনের টপ ফর্মে না থাকাটা। হেনরিক ক্লাসেন যদি টপ ফর্মে থাকতেন হয়তো অনেকগুলো ম্যাচ বের হয়ে যেত, কিন্তু হেনরিক ক্লাসেন মাঝারি ফর্মে আছেন বলে অনেকগুলো ম্যাচ তীরে এসেও তরি ডুবেছে বা শেষ পর্যন্ত পৌঁছাতেই পারেননি। নীতিশ কুমার রেড্ডি ভালো প্লেয়ার, ভালো খেলছেন, কিন্তু শেষ পর্যন্ত করতে পারেননি। প্যাট কামিন্সও তাই, তিনি তার সেরাটা এই বছর বার করতে পারেননি। জয়দেব উনাদকার অনেক পরের দিকে টুর্নামেন্টে রেগুলার হয়েছেন, তারপর থেকে তিনি খারাপ বল করছেন না, ভালোই বল করছেন। মোহাম্মদ শামি আজকে ইনজিওর্ড হয়তো, তো দেখা যাক শেষ পর্যন্ত কি করেন। এবং ট্রাভিস হেড কিন্তু এবারে সেইভাবে জ্বলে উঠতে পারেননি। প্রথম ম্যাচে যা করেছেন, তারপরে কিন্তু ট্রাভিস হেড আর কিছু করতে পারেননি, বরঞ্চ অভিষেক শর্মা কম্প্যারেটিভলি কনসিস্টেন্সি ফলো করেছেন। আর ঈশান কিষান কখনো কখনো ভালো খেলেছেন, কখনো কখনো খারাপ খেলেছেন। সেই হিসাবে দেখতে গেলে ইন অ্যান্ড আউট টিম হয়ে গেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকে সানরাইজার্স হায়দ্রাবাদের ঘরের মাঠে হয়তো জেতার চান্স বেশি, কিন্তু দিল্লি তার হাতে যে সুযোগটা আছে, দিল্লির হাতে সুযোগ হচ্ছে, দিল্লি একমাত্র টিম, ও জিটিও তাই, জিটি দিল্লি আর এসআরএইচকে আমরা হিসাবে রাখছি না বলে দিল্লি আর জিটির কথা বলছি। তাহলে এদের হাতে এখনো 4টে করে ম্যাচ আছে, সুতরাং দিল্লি যদি আজকের ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু দিল্লির হাতে টপ 4-এ থাকার চান্স অনেক বেড়ে যাবে। তার মানে দিল্লি 11 ম্যাচে যদি 14 হয়ে যায় তাহলে কিন্তু এই টপ 4-এ থাকার সুযোগ বাড়লো বই, কমলো না। তো সেই হিসাবে দিল্লি যদি আজকে 11 ম্যাচে 12 পয়েন্ট থাকে তাহলে দিল্লি টপ 4-এ থাকাটা ক্রমশ কঠিন হয়ে উঠবে। তো দেখা যাক, একসময় দিল্লি 1 নম্বরে ছিল, সেখান থেকে নামতে নামতে এইখানে এসছে। জিটি 1 নম্বরে ছিল, জিটি যদি একটা ম্যাচ কম খেলেছে, জিটি পরের ম্যাচ জিতে 1 নম্বরে যেতেও পারেন, কারণ জিটির রান রেট দেখেছেন, 11 ম্যাচে 16 পয়েন্ট পেলে কিন্তু জিটি 1 নম্বরে চলে যাবে। পিবিকেএস যথেষ্ট ভালো খেলেছে এই টুর্নামেন্ট এখনো পর্যন্ত। আর মুম্বাই সবসময় আমরা জানি স্লো স্টার্টার, তারপর কিন্তু মুম্বাই যখন জেতা শুরু করে অবধারিতভাবে পরপর সব ম্যাচ জেতে। তো সেই হিসাবে আজকের খেলাটা একটু হাই স্কোরিং ম্যাচ হবে এক্সপেক্টেড। পিচ দেখি, প্লেয়ার্স উইল হোপ দ্য কন্ডিশন উইল বি ফ্রেন্ডলিয়ার আফটার হাই অফ 37 degrees Celsius during the day. The pitches have behaved dramatically differently despite being on same square. There is one pitch that is particularly slow which Mumbai Indians benefited from. The quicker pitches have seen four scores over 200 and 190 chased down easily. তাহলে মোটামুটি যেগুলো ফাস্ট পিচ আছে সেখানে 4টে 200-র ওপর রান আমরা অলরেডি দেখেছি, আর 190 চেস ডাউন হয়ে গেছে ইজিলি, সেটাও দেখেছি। তো সেটাই আজকে দেখার যে স্লো পিচ না ফাস্ট পিচ। আমার মনে হয়
স্লো পিচে খেলার কোনো প্রশ্নই নেই, কারণ ডিসির স্পিন অ্যাটাক অনেক বেশি ভালো রাদার দ্যান এসআরএইচ। ডিসির যে দুজন ওয়ার্ল্ড ক্লাস বোলার আছেন, কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল নিজে, তিনি যথেষ্ট ভালো বল করে দেবেন যদি স্লো পিচ হয়। দুষ্যন্ত চামিরা কিন্তু স্লো পিচে মারাত্মক, আর মিচেল স্টার্ক যে কোনো পিচেই যথেষ্ট ভালো বল করবেন। আর ভিভরাজ নিগম কিন্তু এই পিচে আরও ফায়দা তুলে নেবেন। সুতরাং স্লো পিচ যদি করে তাহলে সানরাইজার্স নিজের পায়ে কুড়ুল না, কুড়ুলে পা মারা হবে আজকে। তো সেটাই দেখার যে কি পিচ নেয়। আমার ধারণা ফাস্ট পিচ নেওয়া উচিত, এবং প্রথমে যদি সানরাইজার্স জেতার চেষ্টা করে তাহলে টসে জিতে ডিসিকে ব্যাট দিয়ে দেওয়া উচিত। ডিসি কত রান করলো সেই অনুযায়ী একটা চান্স নেওয়ার কথা ভাবতে পারে সানরাইজার্স। নইলে সানরাইজার্স এবছরে হারলেও কিছু না, জিতলেও কিছু না। তো সেটাই দেখা যাক। এখানে শেষ করছি। ভালো থাকবেন বন্ধু।